ইউক্রেনে ৬ শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ, রুশ বাহিনীর নিহত অন্তত ৩, রাশিয়ার সামারায় পাল্টা হামলায় নিহত ৪। গাজায় স্থল অভিযানে ১,০০০-এর বেশি আহত, ডাক্তারদের শহর ত্যাগে বাধ্য করার অভিযোগ হামাসের। প্রতিরক্ষা চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা দেয়া হতে পারে সৌদি আরবকে, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মন্তব্য। এবং অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আকাশপথে চালানো এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি নিউজ। মূলত সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইউক্রেনীয় বিমান বাহিনী। অন্যদিকে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানায় রুশ সরকার। কিয়েভের তথ্য মতে দেশটির এক তেল পরিশোধন কেন্দ্রে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান রয়েছে স্থল অভিযান। এ হামলায় গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত ৩১ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। এ হামলায় এক বিশিষ্ট চিকিৎসক পরিবারের ৫ জন সদস্য রয়েছে বলে জানা যায়। এদিকে ডাক্তারদের শহর ত্যাগ করতে বাধ্য করার জন্য ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে অভিহিত করেছে হামাস। ইসরায়েল ইস্যুতে আবারও শক্ত অবস্থান নিল আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। নেদারল্যান্ডসের দ্য হেগের আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় পক্ষভুক্ত হয়েছে ব্রাজিলও। মামলায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় জাতিগত নিধন চালানোর অভিযোগ আনা হয়েছে। ব্রাজিল আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে বলে বিবৃতিতে জানায় বিচার আদালত। এ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র মামলায় অন্তর্ভুক্ত হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে বলেছে ইসরায়েল ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। ব্রাজিল এখন সেই দেশগুলোর কাতারে যুক্ত হলো যারা ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছে। এর মধ্যে আছে স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্ক সহ আরও কিছু দেশ। রিয়াদ ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে। মূলত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবকে দেওয়া হতে পারে। সম্প্রতি এক টিভি শোতে এ মন্তব্য করেন তিনি। যদিও পাকিস্তান বারবার বলে আসছে শুধু ভারতকে প্রতিহত করতেই তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি গড়ে তুলেছে। পাকিস্তান সৌদি প্রতিরক্ষার চুক্তি বিষয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে এক টিভি টক শোতে অংশ নিয়ে খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবকে দেয়া হতে পারে। তার ভাষায়, তাদের যা আছে ও যে সক্ষমতা তারা আয়ত্ত করেছে তা এই চুক্তির অধীনে দেয়া হবে। তবে খাজা আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় একটি দায়িত্বশীল পারমাণবিক দেশ হিসেবে কাজ করছে। গেল ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা এসএমডি এর সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও। তাই টিভি টক শোতে দেয়া তার মন্তব্যকে পাকিস্তান প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে এই বিষয়ে প্রথম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। যদিও পরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয়। তার ভাষায়, এই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র নেই।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে প্রসঙ্গটি। মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান চুক্তি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে কি পরিবর্তন আসছে। চিরবৈরী ভারতের বিষয়ে কেবল পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করা হবে, এটাই পাকিস্তানের ঘোষিত পারমাণবিক নীতি। এ সময় শাফকাত আলী খানের কাছে আরও জানতে চাওয়া হয়েছিল চুক্তির ফলে সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েনের নিয়মে পরিবর্তন আসবে কিনা, কিন্তু তিনি এ প্রশ্নের উত্তরও এড়িয়ে যান। রিয়াদ ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি দেশ দুটির দীর্ঘদিনের সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন এশীয় সম্পর্ক বিশ্লেষকেরা। 1960-এর দশক থেকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা। নতুন কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কয়েক দশকের পুরনো ও শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইসলামাবাদ এটা যথেষ্ট পরিমাণে স্পষ্ট করেছে, আমাদের কৌশলগত কর্মসূচি ও সম্মিলিত সক্ষমতা শুধু আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা সুস্পষ্ট ও বাস্তব অস্তিত্বের হুমকি প্রতিহতের জন্য ব্যবহার করা হবে। এসবকে অন্য কোনো দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। চুক্তির ঘোষণার যৌথ বিবৃতিতে এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিককে উন্নত করতে ও যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। এদিকে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দেন আরও কিছু দেশ পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। চুক্তিটিকে ঐতিহাসিক উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সেরকম একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় ছিল। আমি বিশ্বাস করি উভয় পক্ষই বেশ খুশি। সত্যি বলতে কি, নিষেধাজ্ঞার মতো কঠিন সময়ে সৌদি আরব আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের সমর্থন খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ ছিল। 2022-23 সাল থেকে চলমান সংকটে যখন আমাদের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তার প্রয়োজন ছিল, তখনও সৌদি আরব আমাদের পাশে ছিল। এখন দেখার বিষয় ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। আরাফাত ইয়াসার, RTV। পাকিস্তানে ধারাবাহিক তীব্র বন্যার প্রভাব ডলারের ওপর পড়তে শুরু করেছে। বন্যার ফলে সরবরাহ বিঘ্ন ঘটায় পাকিস্তান জুড়ে এই ঘাটতি দেখা দিয়েছে। দেশটিতে ডলারের মজুদ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে বর্তমানে অধিকাংশ ডলার বিক্রয় কেন্দ্রগুলোতে ডলার নেই ও বন্যায় তলিয়ে যাওয়ার কারণে অনেক শাখা ও ব্যাংক ডলার বিনিময় বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির বৃহত্তর বৈদেশিক মুদ্রা বিক্রয়কারী কোম্পানি লিংক ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির নির্বাহী অফিসার সালিম আমজাদ। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি, পাকিস্তান সেনাবাহিনীর তদারকিতে সর্বশেষ জুলাই মাসে ডলারের বিপরীতে রুপির মান 1.2% বৃদ্ধি পেয়েছিল বলে জানা যায়। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস। শনিবার দেশটির দ্য হেগ শহরে হওয়া এই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের জেরে স্থানীয় পুলিশ অন্তত 30 জন বিক্ষোভকারীকে আটক করেছে। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ। অন্যদিকে বাম দলের প্রধান কার্যালয় ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এখন থেকে বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বছরে $1,00,000 ফি দিতে হবে। ভিসা সংক্রান্ত নতুন এই নীতিমালা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে উল্লেখ করা হয়, কিছু নিয়োগকর্তা এই প্রকল্পটি ব্যবহার করে মজুরি কমিয়ে মার্কিন কর্মীদের অসুবিধায় ফেলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা মার্কিন প্রযুক্তি খাতের জন্য বড় একটি ধাক্কা হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা শুরু করেন। শুধু অবৈধ অভিবাসন দমন নয়, বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যেও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে তার প্রশাসন।
দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো দারুণভাবে ভারতীয় ও চীনা কর্মীদের উপর নির্ভরশীল। H1B ভিসা ইস্যুর প্রক্রিয়া নতুন করে ঘোষণার এর পদক্ষেপটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অস্থায়ী কর্মী ভিসা প্রদান সংক্রান্ত নীতিমালায় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় হস্তক্ষেপ। যদিও ট্রাম্প তার নির্বাচনের প্রচারের সময় H1B ভিসায় কড়াকড়ি আরোপের বার্তা দিয়েছিলেন, তার ওই হুঁশিয়ারি প্রযুক্তি খাতে বড় ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল। তবে একই সঙ্গে এই বার্তা নির্বাচনী প্রচারণার জন্য ট্রাম্প শিবিরে কোটি কোটি ডলার অনুদান এনে দিয়েছিল। H1B ভিসা প্রকল্পের সমালোচকদের যুক্তি, এই H1B ভিসা প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের কম মজুরি দেওয়ার এবং মার্কিনীদের মধ্যে যারা কাজগুলো করতে পারতেন তাদের উপেক্ষা করার একটি সুযোগ তৈরি করে দেয়। সমালোচকদের এই তালিকায় অনেক মার্কিন প্রযুক্তি কর্মীও রয়েছেন। অন্যদিকে যারা H1B ভিসার পক্ষে, তাদের যুক্তি হলো এই ভিসা প্রকল্পের মাধ্যমে দক্ষতার ঘাটতি পূরণ করতে অত্যন্ত দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা হয়। প্রতিযোগিতামূলক বাজারে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখতে এটা প্রয়োজন। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র টেসলা সিইও ইলন মাস্ক H1B ভিসার পক্ষে সমর্থন দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই নির্বাহী আদেশে বলা হয় 2000 থেকে 2019 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের ক্ষেত্রে বিদেশি কর্মী সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে প্রায় 25 লাখে পৌঁছেছে। অথচ একই সময়ে অন্যান্য ক্ষেত্রে মোট কর্মসংস্থান মাত্র 44.5% বৃদ্ধি পেয়েছে। এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন বলেছেন, প্রশিক্ষণের জন্য বাইরের দেশগুলোর দিকে না তাকিয়ে যুক্তরাষ্ট্রের স্নাতক শিক্ষার্থীদের প্রতি নজর দিতে। আপনি কাউকে প্রশিক্ষণ দিতে চাইলে আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দিন, মার্কিনদের প্রশিক্ষণ দিন। আমাদের চাকরি কেড়ে নিতে বিদেশ থেকে লোকজন আনা বন্ধ করুন। তবে এই ভিসা ফি কিভাবে কার্যকর হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক বলেছেন, প্রতিবার 3 বছর মেয়াদী এ ভিসার জন্য প্রতি বছর $1 লাখ করে ফি দিতে হবে। বাকি বিষয়গুলো এখনও বিবেচনাধীন বলেও জানিয়েছেন লুটনিক। ইমরান হাসান, RTV। তালেবানের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন তিনি। আবার সেনা পাঠিয়ে দেশটিকে পুনর্দখলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে, আর এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি। এর আগে গেল বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, 9/11 হামলার পর থেকে মার্কিন বাহিনী এই বিমান ঘাঁটি ব্যবহার করত। এটি নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।